আসসালামু আলাইকুম। গ্রাফিক্সের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আশা করি আমার এর আগের টিউটোরিয়ালটা আপনারা দেখেছেন এবং আমার সাথে আছেন। যদি এর আগের টিউটোরিয়ালটা না দেখে থাকেন তাহলে আগে ওই টিউটোরিয়ালটাই দেখে ভালো, কারণ ওইটাতে একদম শুরু থেকে ফটোশপ নিয়ে কথা বলা হয়েছে। ফটোশপের বেসিক, একবারে মূল পুরো বেসিকটা। তো ওইটা দেখে তারপর এটা দেখলে আরেকটু ইজি মনে হবে। তো আমি চাই আপনারা ভালোভাবে শিখুন, ভালোভাবে দেখুন, ভালোভাবে জানুন, এবং আপনাদের এটা দেখাতে গিয়ে যদি আমার কোন অংশ বাদ থেকে থাকে যে আমি দেখাইনি বা এটা আপনি বুঝতেছেন না, তাহলে এই সম্বন্ধে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলেই, তারপর আমি আপনাদের কমেন্ট পেলে অবশ্যই আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করব এবং পরবর্তী কোনো টিউটোরিয়ালে আমি যে অংশটা বাদ থেকে যায় সেই অংশটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরু করি। এখন হচ্ছে আপনার সিলেকশন টুল নিয়ে প্রথম কথা বলি। পুরো সিলেকশন টুল নিয়ে। সিলেকশন টুল হচ্ছে ফাইল সিলেক্ট করার জন্য। যেমন আমি একটা ফাইল নেই, ওয়েব সাইজ 640x480, রেজুলেশন 72 এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে আছে। ওকে দিলাম। এখন সিলেকশন টুলে অনেকগুলো টুল আছে, যেমন রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, তারপর আছে আপনার ইলিপ্টিক্যাল মার্কিং টুল, সিঙ্গেল রো মার্কিং টুল, তারপর সিঙ্গেল কলাম মার্কিং টুল। এবং দেখেন সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করতেই এখানে সাবমেনু সিলেকশন টুলে চলে আসছে। এখানে ফিক্স সাইজ দেওয়া আছে, আমরা নর্মালটা রাখছি কাজের সুবিধার্থে আর কি। আপনি যেগুলো ফিক্স সাইজ দিতে পারেন, পরবর্তীতে ফিক্স সাইজটা আসলে কি, তাহলে আমরা ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন। আসলে সিলেকশনে আমি সিলেকশন নিয়ে পুরো ব্যাপারটাই আলোচনা করব। সিলেকশন টুলের এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল। এটা হচ্ছে চারকোনা সিলেকশনের জন্য। আর ইলিপ্টিক্যাল মার্কিং টুল হচ্ছে গোল আকৃতির সিলেকশন। আর সিঙ্গেল রো হচ্ছে এটা যে কোনো একটা সিঙ্গেল নিয়ে হবে, এটার রো কলাম নিলে কলাম আকৃতি হবে সিলেকশন। দেখুন সিলেকশন যদি আপনি ধরেন এটা সিলেকশন করার পর সিলেকশনটা কালার করতে হলে আপনি যে আগের টিউটোরিয়ালটা দেখে থাকেন তাহলে হয়তো মনে পড়বে। সিলেকশনে কালার করতে হলে পেন ব্যাকেট টুল আছে অথবা গ্রেডিয়েন্ট টুল আছে। গ্রেডিয়েন্ট টুলে নিয়ে আপনি যদি এইভাবে দেন তাহলেই কালার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। পেন ব্যাকেট টুল নিয়ে সলিড কালার হবে, নিজে কোনো একটা কালার নিয়ে এখানে অ্যাপ্লাই করলেই ওই কালারটাই হবে। তো সিলেকশন টুল কালার করতে হলে পেন বাকেট টুল দিয়ে সিলেকশনের অংশটুকু কালার করতে হলে পেন বাকেট টুল, গ্রেডিয়েন্ট টুল দিয়েও কালার করতে পারেন, ব্রাশ দিয়ে কালার করতে পারেন। যেমন একটা সিলেকশন আপনি এটা নিলেন, ধরেন এই সিলেকশনটা নিলেন, নিয়ে আপনি ব্রাশ দিয়েও কালার করতে পারেন। ব্রাশ দিয়ে কালার করলে আপনি ব্রাশটা নর্মাল একটা ব্রাশ নিয়ে ফোরগ্রাউন্ডের কালারটা যা আছে তাই হবে কালার। দেখেন দিলাম, ব্রাশে হয়ে গেল। এরকম সিলেকশনে কালার করতে হলে আপনি যে কোনো একটা কালার নিয়ে কালার করলেই সিলেকশনের কালার তৈরি হবে। তারপর এখন ধরুন সিলেকশনের সাব টুলগুলোর কাজটা কি আসলে দেখুন। সিলেকশন টুলটা সিলেক্ট করতেই আমার এখানে কতগুলো সাব টুল চলে আসলো। এখানটা পরবর্তীতে
প্রজেক্টের মাধ্যমে দেখাবো না। তো সাবটুলগুলো হলো যে এটা হলো অ্যাবস্ট্রাক্ট নিউ সিলেকশন, এটা একদম নতুন সিলেকশন তৈরি করতে এটা এই যে দেখেন মানে এটা ডিফল্টভাবে থাকে এমনিতেই, আপনি যদি না নেন ফটোশপ ওপেন করার পর আপনি সিলেকশনে গেলেই তখনই এটা অটো মানে ডিফল্ট করা থাকে। আপনি যদি এটা নিলেই নিউ একটা সিলেকশন হবে, আমি আবার নিতে চাই তাহলে নিউ নতুন নতুন সিলেকশন হবে শুধু। কিন্তু দেখেন আমি এরকম একটা নিলাম, তারপর আমি আর একটা নিতে যাচ্ছি কিন্তু এটা হইতেছে না, দেন এটা হইতেছে না, এখানে ধরে আমি দিতে চাইলে হচ্ছে। তাহলে ওই ক্ষেত্রে আমি এখানে একটা সিলেকশন করলাম, আমি এখানে আর একটা চাই, এটার সাথে অ্যাড করতে চাই, এই জন্য হচ্ছে আমার সাব অ্যাড সিলেকশন টুল। অ্যাড সিলেকশন টুল দিয়ে আমি এখানে এই সিলেকশনটার সাথে কিছু অ্যাড করতে পারবো, আর একটা সিলেকশন। যেমন এটা নিলাম, আমি ক্লিক করলাম, করার পরেই এটাই থাক, আমার রেক্টেঙ্গুলার টুলই থাক। আমি ইচ্ছে করলে এখানে অন্য যে কোনো টুল নিয়ে সিঙ্গেল রো আছে বা ইলিপ্টিক্যাল রো আছে, যেটা নেই সেটা দিয়েই এটা হবে। আচ্ছা আমি এটা দিয়ে দেখাই, অ্যাড সিলেকশন টুল দিয়ে আমি এই যে এখন দেখেন সিলেকশন হচ্ছে, কিন্তু একটার সাথে একটা অ্যাড হয়ে যাচ্ছে, সিলেকশনে আবার কিছু করতে পারতেছি। এটা কালার করলে আপনারা দেখতে পারবেন, পেন বাকেট টুল দিয়ে কালার করেই দেখেন সিলেকশনটা যেভাবে ছিল, যেমন কথা ছিল তেমনই হয়েছে, সিলেকশনটা একটার সাথে একটা অ্যাড হয়ে গেছে। কিন্তু আমি এটা আলাদাভাবে নিয়েছিলাম, এটা আলাদা নিয়েছিলাম, এটা হচ্ছে অ্যাড সিলেকশনের কাজ। সিলেকশনের সাথে কিছু অ্যাড করতে হলে এটা নিতে হয়। তো আমি যদি সিলেকশনের কোনো একটা অংশ বাদ দিতে চাই, ধরেন অনেক ইমেজের ক্ষেত্রে আপনার ধরেন পা কোনো অংশ, মাঝের কোনো অংশ বাদ দিতে হয়, যেমন পার মধ্যে অনেক সময় পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যায়, পাটা সিলেক্ট করতে আমার ওইটা বাদ দিতে হয়, তাহলে আপনার এই মানে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন টুল ইউজ করতে হয়। যেমন আমি যে এখানে একটা সিলেকশন করলাম, আমি চাই মধ্যের কোনো একটা জায়গা আমি বাদ দিতে চাই, তাহলে আমার যে অংশটুকু বাদ দিতে চাই এই অংশটুকু আমি আবার যদি সিলেক্ট করতে চাই তাহলে হবে। সরি এইটাতে ছিল, এখন কালার করে দেখতে পারবো আসলে মূল কাজটা কি হইল। দেখছেন মানে কালার হয়েছে, একটু বাদ দিয়ে দিচ্ছে। আমি আবার যেই সিলেকশনটা করব পরবর্তীতে, প্রথম সিলেকশনটার পর পরবর্তীতে যেই সিলেকশনটা করব সেটা বাদ দিয়ে সে সিলেকশনটা তৈরি করবে। যেমন আমি এটা একটা গোল আকৃতি দেখাইলাম, আমি যদি অন্যভাবে দেখাতে চাই, এটা একটা টুল নিলাম, নিয়ে ইলিপ্টিক্যাল নিলাম, দেখুন একটু অংশ বাদ দিয়ে দিতেছে, এটা কালার করলে দেখেন বাদ দিয়ে দিতেছে একটু অংশ। এরকমভাবে আমি ধরেন এখন গোলটা নিলাম, এখন গোলটা নিলাম, নেওয়ার পর আমি নিলাম, দেখেন এই অংশটুকু বাদ দিয়ে দিছি, যে অংশটুকু এই সিলেকশনে পড়ছে, নতুন সিলেকশনটা আগের সিলেকশনটার উপর যে অংশটুকু পড়ছে ওইটা বাদ দিয়ে দিচ্ছি, এটা কালার করলেই দেখা যাবে। তারপরটা হলো আপনার ইন্টারেস্টেড সিলেকশন। এটা দিয়ে হয় কি আপনার মানে সিলেকশনের শুধু মধ্যবর্তী অংশটা থাকবে, আর পার্শ্ববর্তী যে অংশটা সেটা চলে যাবে, সিলেকশন থাকবে না, সেটার জন্য এই টুলটা। যেমন আমি তৈরি করলাম, করার পর আমি যদি এখানে আর একটা সিলেকশন তৈরি করি, এই দুইটা সিলেকশনের মধ্যবর্তী যে অংশটা সেটা থাকবে, বাদ বাকিটা চলে যাবে। ধরেন এইখানে শুধু আমি দুইটা সিলেকশনের মধ্যবর্তী যেটা সিলেকশনটা হয়, সিলেকশন নিলাম, দেখেন শুধু মধ্যবর্তী অংশ দুইটা সিলেকশনই আছে, দুইটা সিলেকশনের মধ্যে মধ্যবর্তী অংশটা থাকবে, বাদ বাকি অংশটা চলে যাবে। দেখেন
শুধু মধ্যবর্তী অংশটা আছে। আমরা যদি ইলিপ্টিক্যাল নিয়ে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবো। এটা হলো দিলাম রেক্টেঙ্গল টুল দিয়ে, তারপর ইলিপ্টিক্যাল নিলাম, নিয়ে দিলাম। দেখেন শুধু দুটা সিলেকশনের মধ্যবর্তী যে সিলেকশনটা সেটা ছাড়া বাদ বাকিটা চলে যাবে। দেখেন, ওহো সরি, আমরা আরেকটাতে চলে গেছিলাম। এই যে দেখেন, এখন দুটা সিলেকশনের যে মধ্যবর্তী স্ট্যান্ডার্ড সেটাই আছে, বাদ বাকিটা চলে গেছে। কারণ সেটা চলে যাওয়ারই কথা, কারণ আমরা যেই টুলটা সিলেক্ট করছি সেটাতে এটা থাকার কোনো পারমিশন নাই। অ্যাডোব কোম্পানি এইভাবেই তৈরি করা হয়েছে এটা। আর যার যাবার কথা সে তো যাবেই। যে মধ্যবর্তী যেই এই দুইটা সিলেকশন লক্ষ্য করেন একটু ভালো করে, তাহলে আর বড় বুঝতে পারবেন। মধ্যবর্তী যে অংশটা সেটা ছাড়া, দুটা সিলেকশনের মধ্যে মধ্যবর্তী অংশটা ছাড়া বাদ বাকিটা চলে যাবে। মানে কি করা না যায় সবই করা যায়, পারলে সবই সম্ভব ফটোশপে, না পারলে আপনি কিছুই করতে পারবেন না। তবে পারার জন্য আপনার শিখতে হবে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সফটওয়্যারের কাজের সাথে লেগে থাকতে হবে। আর দেখলাম, ট্রাই করলাম না, হ্যাঁ পারবো, এটা কিছুই না, তাহলে না, আপনার দ্বারা হইব না। এটা আপনি অন্য সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন, তাহলে ভালো। ফটোশপ নিয়ে কাজ করতে হলে আপনার ফটোশপের সাথে অনেক দিন লেগে থাকতে হবে, কারণ এটার অভাব নাই, অনেক ফাংশন, আর এটা দিন দিনে আপগ্রেড হইতেছে। এর আগের যে ভার্সনগুলো আছে তার থেকে ভার্সনগুলোতে আরও নতুন নতুন ফিচার যোগ হয়েছে, নতুন টুল যোগ হয়েছে, সব কিছুই নতুন, অনেক কিছু যোগ হয়েছে। যেমন এটা 3D নাই, অথচ CX3-তে 3D আছে, অ্যানালাইসিস আছে, আরও অনেকগুলো টুল যোগ হয়েছে এবং হবেও। যেমন এর আগের এই অ্যাডোব ফটোশপ 8.0টাতে অ্যানিমেশন নাই, কিন্তু এটাতে অ্যানিমেশন আছে। ওইটাতে অ্যানিমেশন করতে হলে আপনার ইমেজ রেডিতে গিয়ে অ্যানিমেশন করতে হয়, আর এটাতে অ্যানিমেশনের জন্য আলাদা টুল বক্সে দিয়ে দিছে। সেম, মানে ইজি থেকে আরও ইজি করতেছে এখন। শুধু আপনাদের ইচ্ছাই, যদি আপনি ভালো করে শিখতে চান তাহলে শিখে শুরু করুন এখন থেকেই এবং ফটোশপ নিয়ে থাকেন, কারণ বিশ্বে প্রায় অনেক কাজই ফটোশপের দিয়ে আপনি আরও সুন্দর করতে পারবেন, যে কোনো কাজ। আর বিশ্বের আমার ধারণা হয়তো 80% কাজই গ্রাফিক্সের মাধ্যমে হয়। গ্রাফিক্স খুব পপুলার একটা অপশন। গ্রাফিক্স পারতে হলে আপনার ফটোশপ, মানে অ্যাডোব কোম্পানির যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো শেখা বাধ্যতামূলক, তাছাড়া আপনি পারবেন না। আর অনেক কোম্পানির সফটওয়্যার আছে ওগুলো দিয়ে আসলে ভালো করে হয় না। ফটোশপ নিয়ে কাজ করলে আপনি ভালো, মানে যারা গ্রাফিক ডিজাইনার তারা সবাই ফটোশপ, ইলাস্ট্রেটর নিয়ে কাজ করে। সিলেকশন নিয়ে আসছিলাম।